নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আজ পড়ে শোনাব হর্ষ দত্তর গল্প অমলিনাদি। খবরটা দিয়েছিল কুন্তলা। কয়েকদিন আগে নিউ সিনেমার সামনে ওর সঙ্গে হঠাৎ দেখা। বয়ামের গায়ে চামচ ঠুকতে ঠুকতে অমলিনা ধীর পায়ে হাঁটছিল। পেছন থেকে কুন্তলাই ডেকেছে, ও অমলিনাদি, অমলিনাদি। চেনাশোনা লোকজনের মাঝখানে আজকাল আর তেমন যাওয়া হয় না, দেখাও হয় না তাদের সঙ্গে। পরিচিত মুখগুলো এক এক করে হারিয়েই যাচ্ছে। কুন্তলার ডাকে অমলিনা চমকে গেল। খুব চেনা গলার স্বরে শরীরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠেছে। অমলিনা ঘাড় ফিরিয়ে দেখেছিল কুন্তলা। সারা মুখে খুশি ছড়িয়ে হাসছে কুন্তলা। সিঁথি জুড়ে সিঁদুর, কপালে নিখুঁত গোল টিপ, একই রঙের শাড়ি, ব্লাউজ। কুন্তলা দ্রুত এগিয়ে এসে গা ছুঁয়ে বলেছিল, আমি ঠিক চিনেছি তোকে। তুই আমার সামনে দিয়ে চলে যাওয়ার পরই মনে হলো, আরে অমলিনাদি না, তাই তোমাকে ডাকলাম। অমলিনাদি, বলো কেমন আছো? কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বলো তো। অমলিনা হেসেছিল, ম্লান হাসি। লজেন্সের পাত্রটা ঝোলা ব্যাগে ভরে রেখে সতৃপ্ত চোখে কুন্তলাকে দেখেছে অমলিনা। পলক পড়েনি। কুন্তলার উচ্ছ্বসিত মুখ লজ্জায় রাঙা হয়ে গেছে। মুখ নিচু করে কুন্তলা বলেছিল, কি দেখছো হাঁ করে? তোর বিয়ে হয়ে গেছে? কবে বিয়ে করেছিস? অমলিনা সহজ স্বরে জানতে চেয়েছে। ওই বছর দেড়েক আগে। হঠাৎই হয়ে গেল। তোমাদের কাউকে আর বলার সুযোগ পাইনি। ধুর, বাধা তো এসব। আগে বলো তুমি কেমন আছো? এই তো, দেখতেই পাচ্ছিস কেমন আছি। অমলিনা দীর্ঘশ্বাস চেপে না রাখতে পেরে ম্লান হেসেছিল। কার কাছে যেন শুনেছিলাম ওই তুমি লজেন্স বিক্রি। কুন্তলার গলায় করুণা এসে জমা হয়েছিল। তা কী করবো বল, ওখান থেকে কাজ ছাড়ার পর ছেলের টাকাতেই সংসার চলে যাচ্ছিল। আমিও ঘরে বসে টুকটাক হাতের কাজ করে নিজের খরচটা তুলে আনছিলাম। বেশ চলছিল। মাঝখানে দুম করে ছেলের কারখানায় লক আউট হয়ে গেল। আবার রাস্তায় নামতে হলো। 57 বছর বয়সে পুরো হারে ফেরিওয়ালি হয়েছি। অমলিনাদির চাপা বেদনার শব্দ শুনতে পেয়ে কুন্তলা মাথা ঘোরাতে চেষ্টা করলো, কথাও ঘোরাতে চেষ্টা করলো। বলল, সে কি, তোমার 57 বছর বয়স হয়ে গেল? মাইরি বলছি, তোমাকে দেখে একটু বোঝা যায় না। তোমার বয়স যেন থেমে আছে, কেবল একটু রোগা হয়ে গেছে। সামান্য মাথা নেড়ে অমলিনা সম্মতি জানিয়েছে। একটু চুপ থেকে নিতান্ত কৌতূহলে কুন্তলাকে জিজ্ঞেস করেছিল, আজ কলেজে যাবি না? সিটিং নেই তোদের? না, কলেজ খোলা আছে গো, সিটিংও ছিল। তবে আমায় কদিন কামাই করতে হবে। তোমার জামাই বাসা বদল করলো তো, তাই ওই নতুন ঘর দোর গোছাতে হলো। তোর বিয়ে হয়ে গেছে দেখে খুব খুশি হলাম রে। তা কাকে বিয়ে করলি? ঠোঁট চেপে হেসে কুন্তলা বলেছিল, বেশ বললে, কাকে বিয়ে করলি? সত্যি কি আর আমাদের বিয়ে করতে হয়? কেউ আমাদের বিয়ে করেও না, বিয়ে দেয়ও না। বাবা মা আত্মীয় স্বজন কেউ না। তুমি মনে হয় আমার কর্তাকে চিনবে না, ওখানকারই ছাত্র ছিল। ছাত্র? সে কি রে, তাহলে তোর থেকে নিশ্চয় ছোট হবে। অমলিনা অবাক হয়ে গিয়েছিল। ছোট বড় জানি না, আমি যে বছর প্রথম ঢুকলাম সে বছরই ও পড়তে এসছিল। তোমাকে তো সে বছরই ওরা ছাড়িয়ে দিল, তাই না? তা 7 বছর ঘোরাঘুরি করে শেষমেশ বিয়ের পিঁড়িতে বসলো। কুন্তলা ঠোঁট উল্টে কথা বলল, তা তোর বর এ কাজে আপত্তি করছে না? আপত্তি করবে কেন? আমি কি খারাপ কিছু করছি? সেও তো আর্টিস্ট। তাছাড়া আমাকে দেখেই তো বিয়ে করেছে। তবে জানো, আমার আর এসব করার ইচ্ছে নেই। এখন মন দিয়ে ঘরকন্না করব। জানো অমলিনাদি, এ আমার অনেক দিনের স্বপ্ন। ওদিকে 30 বছরের ওপরে ওরা তো এখন আর রাখে না। বয়স ভাঁড়িয়ে তো 34 অবধি টানলাম। আর নয়, তাড়িয়ে দেওয়ার আগেই আমি ছেড়ে দিতে চাই। তা না ছাড়ালে আর ছাড়বি কেন? না গো, অনেক হয়েছে, কুন্তলা দৃঢ় স্বরে বলেছিল। দিনকাল কত বদলে গেছে।
নিঃশব্দে নিজেকে কথাগুলো শুনিয়েছিল অমলিনা। তারপর একটু ইতস্তত করে কুন্তলাকে বলেছে, তোকে একটা কথা বলবো রে, যদি রাগ না করিস। মানে তুই তো ছেড়ে দিবি বলছিস, তা তোর জায়গায় আমার চেনাশোনা একজনকে ঢুকিয়ে দিতে পারবি? ওদের তো লোক লাগবেই। হ্যাঁ, তা তো লাগবেই। আমি ছেড়ে দিলেও লাগবে, না ছাড়লেও লাগবে, কুন্তলা চোখ মোটকে বলেছিল। অমলিনা ধরতে পারেনি কুন্তলা ঠিক কি বলতে চাইছে। জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। বুঝতে পারলে না? আরে বাবা, ওরা আরও নতুন মেয়ে নেবে। এখন ছাত্র অনেক বেড়ে গেছে। এখনই থার্ড ইয়ারে 2টো সেকশন, আবার আরেকখানা হবে শুনছি। মাসে এখন প্রতি সেকশনের 14টা করে ওই নুড স্টাডির ক্লাস। ওরা আর ম্যানেজ করতে পারছে না, তাই নতুন মডেলের খোঁজ করছিল। এই দিন কয়েক আগেই তো বিভাসবাবু আমাকে বলছিলেন। নিজের অজান্তেই অমলিনা কেঁপে উঠেছে। মডেল, নুড স্টাডি, এইসব শব্দগুলো জীবনের সঙ্গে একসময় কিভাবে মিশেছিল যেন। মান অপমান, সুখ দুঃখ, দিনরাত্রি সব কিছুর সঙ্গে মিশেছিল, সত্তার নিবিড়ে গভীরে। আর আজ অমলিনা সর্বশক্তি দিয়ে আবেগ আর অশ্রুর গলা টিপে ধরে বলেছিল, তাহলে হয়ে যাবে বলছিস? এখন তো তোদের রোজ অনেক বেড়ে গেছে, তাই না রে? হ্যাঁ, তা বেড়েছে, তবে কাজের তুলনায় কি আর এমন? সেই তো নো ওয়ার্ক নো পে। তারপরে অনেক মেয়েই এখন এসব লাইনে আসতে চাইছে। তা সে যা হোক, আমি প্রিন্সিপাল স্যারকে তোমার ব্যাপারটা বলবো। তুমি ওদের পুরনো লোক, তোমার দেওয়া মেয়েকে ওরা হয়তো নিয়ে নেবে। তবে দেরি করো না কিন্তু। কুন্তলা, আমি বরং নিজেই দেখা করে বলবো, তোকে বলতে হবে না। তো তোর কি মত? ঘড়ি দেখে একটু আনমনে কুন্তলা বলেছিল, সেটাই বরং ভালো হবে। তুমি বরং নিজেই চলে যাও। ওই প্রিন্সিপাল স্যার নতুন এসেছেন, খুব ভালো লোক। তা এ লাইনে আসতে চাচ্ছে মেয়েটা কে গো? সে তুই চিনবি না, আমার এক আত্মীয়ের মেয়ে। স্টাডি ক্লাসের ছেলেমেয়েরা তো ফিগার ফিগার করে পাগল হয়ে যায়। এই মেয়েটাকে দেখলে তুই চোখ সরাতে পারবি না, অমলিনা দৃঢ় প্রত্যয় বলেছিল। কুন্তলা আর উৎসুক্য দেখায়নি, জোর করে জানতেও চায়নি মেয়েটার পরিচয়। চাইলেও অমলিনা বলতে পারত না মেয়েটা আমার নাতনি বুলি। এরপর কয়েকটা মামুলি কথা বলে কুন্তলা চলে গেছে। ওর খুব তাড়া ছিল। ছবির মতো ডিটেলে সব মনে পড়ে যাচ্ছে। এই 10-12 দিন আগের ঘটনা। অমলিনা আর চোখে বুলির দিকে তাকালো। বাসের জানলা দিয়ে মেয়েটা কলকাতা দেখছে। একেই কি ভবিতব্য বলে? আজ থেকে 16 বছর আগে বুলি যেদিন জন্মেছিল, সেদিনই কি নিষ্ঠুর ঈশ্বর ঠিক করে রেখেছিলেন যে বুলিকে এই পথে নামতে হবে? এর উত্তর অমলিনার জানা নেই। হয়তো এটা রক্তের দোষ, কিংবা পোড়া কপালের উত্তরাধিকার। তবে অমলিনা নিজের মনের মধ্যে বুলিকে নিয়ে যে এমন একটা সম্ভাবনা উঁকি দিয়ে যায়নি তা কিন্তু নয়, দিয়েছিল। অমলিনা অস্বীকার করবে না। বিশেষত চোখের সামনে যেদিন মেয়েটা দুম করে বড় হয়ে গেল, সেদিন দিয়েছিল। বুলিকে অবশ্য এমন কিছু দেখতে নয়, মুখের আদল বাবার মতো, শুধু একটু আলগা সৌন্দর্য আছে, এই যা। রঙও বেশ ময়লা। তবে বুলির একমাত্র সম্পদ প্রায় 5.5 ফুট লম্বা ওর সুতীব্র দেহটা। এত কম বয়সে এমন দেহের গড়ন হাজারে একটা মেয়ের হয় কিনা সন্দেহ। যদিও অমলিনা ভেবে পায় না দৈন্য আর যন্ত্রণায় ভরা এসব সংসারে বুলিরা কেন জন্মায়। এখানে তো দেহের কোনো আলাদা মর্যাদা নেই, সৌন্দর্যের দামও এখানে কেউ দেয় না। এসব সংসারে দেহের নাম হলো গতর। এখানে গতর খাটাতে হয়, যেভাবেই হোক শরীরকে বলি দিতে হয়, অভাবের ফুঁয়ে জ্বলে ওঠা আগুনের সামনে। সুন্দরের ব্যবহার এখানে অন্যরকম। কিরে, ভয় করছে নাকি তোর? মুখ শুকিয়ে বসে আছিস যে বড়। অমলিনা মৃদুস্বরে বুলিকে বলল। বুলি ঠাকুমার দিকে এক ঝলক দেখে মুখ ফিরিয়ে নিল। চলন্ত রাস্তায় চোখ সরিয়ে বলল, ধ্যাৎ, ভয় করবে কেন? তুমি তো আছো। বুলির কথা বলতে ইচ্ছে করছে না। অমলিনার মনে হলো ও হয়তো চুপ করে কাজের পর্বগুলো ভাবছে। লজ্জা বলে যে শব্দটা মেয়েদের সারা অঙ্গে বৃক্ষলতার মতো পেঁচিয়ে থাকে, সেই শব্দটাকে হয়তো শেকড় বাকড় শুধু উপড়ে ফেলে দিতে চাইছে বুলি।
মেয়েটা যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে অমলিনা ভাবতে পারেনি। তবে মডেলিংয়ের কাজ সম্পর্কে বুলির ছোটবেলা থেকেই একটা ধারণা আছে, অনেক কিছু জেনেও গেছে। জেনেছে ওর বাবা সিদ্ধেশ্বরের কল্যাণে। অমলিনার সেই সব করুণ কঠোর দিনগুলো সম্পর্কে সিদ্ধেশ্বর কোনো কিছু জানাতে বাকি রাখেনি। মাকে খারাপ প্রমাণ করার জন্য ছেলের গলা যখন তখন আকাশ ছুঁয়ে গেছে। অমলিনার সঙ্গে ঝগড়া হলেই সেই দিনগুলোর কথা সিদ্ধেশ্বর টেনে এনেছে। শুধু তো বুলি নয়, সিংহী বস্তির আর কেউ জানতে বাকি নেই। রাজি হয়েছে ঠিকই, কিন্তু ওই নগ্নতার প্রশ্নে ওর দ্বিধাগ্রস্ত মন এখনো শূন্যে ঝুলে আছে। বুলি বারবার বলছিল, এ মা, এভাবে আবার দাঁড়িয়ে থাকা যায় নাকি? অমলিনা অস্বীকার করবে না, এ বড় কঠিন কাজ। বুলি যে নারী, নারীত্বের বেদনা পুরোপুরি মুছে ফেলা কি এতই সোজা? অমলিনা নিজেও পারেনি, অন্তত একদিনে। বিসর্জনের বাজনা শোনার আগে পর্যন্ত শেষ বস্ত্রখণ্ডটা আঁকড়ে ধরেছিল। অসম্ভব সংগ্রাম করতে হয়েছিল সেদিন। ওইভাবে সারাক্ষণ বসে থাকিস না রে, ঘাড় ব্যথা হয়ে যাবে, অমলিনা বুলিকে স্নেহের সুরে সতর্ক করে দিল। বুকের পাশ থেকে বিনুনিটা পিঠে ফেলে সামান্য ঘাড় নাড়ল বুলি। মেনকার কথায় সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছিল অমলিনা। বুলিকে এ লাইনে নামানোর প্রস্তাবটা মেনকাই প্রথম দিয়েছিল। অমলিনা চমকে যায়নি, স্তম্ভিত হয়ে গেছে। পেটের মেয়েকে এমন ইনকামের রাস্তায় নামানোর কথা মেনকা শেষ পর্যন্ত ভাবতে পারল, অথচ তারই এই ছেলের বউটি একসময় বুলিকে নিয়ে কত স্বপ্ন দেখেছে। বৌমার স্বপ্নভঙ্গের চেহারাটা এমন বেআব্রু হয়ে বেরিয়ে আসবে অমলিনা ভাবতেও পারেনি। শাশুড়ির পূর্ববৃত্তি নিয়ে মেনকার মধ্যে একটা চাপা ঘৃণা চিরদিনই আছে। যদিও সিদ্ধেশ্বরের মতো প্রকাশ্য দিবালোকে অমলিনাকে খাটো করে দেবার মতো সে কখনোই ঘেন্না উগড়ে দেয়নি, তবু ঘৃণাই, সে যেভাবেই আসুক। কিন্তু আশ্চর্য, মেনকাও সেই ঘেন্নার কাছে আত্মসমর্পণ করল। সেদিন দুপুরে খেতে বসে মেনকা বলেছিল, কয়েকদিন ধরে তোমাকে বলবো ভাবছি। বুলি লেখাপড়ায় সুবিধে করতে পারলো না, তারপর না শিখলো হাতের কাজ, না সেলাই ফোড়াই, বাপটার মতো আয়েসি আর কুঁড়ে হয়ে যাচ্ছে দিন দিন। পরশু সন্ধেবেলায় ছিগড়ি করে ফেরার পথে দেখি কোয়ার্টারের সামনে রাস্তায় দাঁড়িয়ে ওই চালপট্টির কানাই ছোড়াটার সঙ্গে বুলি ফষ্টি নষ্টি করছে। হি হি হা করে হাসি। মাকে দেখে যেন চিনতেই পারল না গো। এই তো বিকেল হলেই পাড়া বেড়াতে বেরিয়ে যাবে। তাই বলছিলাম কি, বুলিকে তুমি মডেলিংয়ের কাজে নামিয়ে দাও। কাজটা তো ভালোই, অন্তত ঝিগিরির থেকে ঢের ঢের ভালো। শুধু তো ওই উলঙ্গ হওয়া, কেউ গায়েটায় তো আর হাত দিতে পারে না। শরীরের সতীত্ব শরীরেই রইল, আবার কাঁচা টাকাও ঘরে এলো। তুমি কি বলো? মেনকার কথায় অমলিনা স্তব্ধ হয়ে গিয়েছিল, মুখের গ্রাস তুলতেও ভুলে গিয়েছিল। ছেলের বউয়ের কথাগুলো তার অবিশ্বাস্য মনে হচ্ছিল। গলার কাছে আটকে থাকা ভাতের দলাটা গিলে অমলিনা বলল, বৌমা, তুমি কি বলছো? অদ্ভুত সহজ সুরে মেনকা উত্তর দিয়েছিল, ঠিকই বলছি, অনেক ভেবেচিন্তেই বলছি। তোমার ছেলের কারখানা এ জন্মে আর খুলবে না। মেয়েটা নিজের পথ এবার নিজে দেখে নিক, ওই টাকায়ও খেয়ে পড়ে বেশ থাকতে পারবে। তুমি বরং একটা ব্যবস্থা করো, দেরি করো না। হঠাৎ টাকার জন্য মেয়েটাকে এই নোংরামিতে নামিয়ে দেবে? অমলিনা লুকোনো অভিমানটাকে চেপে রাখতে পারেনি, বলেছে, জানো তো কাজটা তো নোংরা। মুখ বেঁকিয়ে মেনকা বলেছে, দুবেলা দুমুঠো ভাতের জন্য মেয়েরা যেখানে শটান দেহ বিকিয়ে দিচ্ছে, নোংরা ফর্সার বাজ বিচার করছে না, সেখানে বুলি তো কেবল শরীর সাজিয়ে বসে থাকবে গো। ওই শিল্পী না আর্টিস্ট, কি যেন বলে ওদের জন্য। জীবনে অবাক হওয়ার মুহূর্তগুলো এখনো যে আসতে বাকি আছে অমলিনা তা স্বপ্নেও ভাবেনি। সময়ের সঙ্গে সঙ্গে মেনকা কি সাংঘাতিক পাল্টে গেছে অমলিনা এতটা আশা করেনি। মেনকার মুখ দেখে সন্দেহ হচ্ছিল না, তবু সংশয়ের রেশ টেনে
অমলিনা বলেছিল, ভালো করে ভেবে দেখো বৌমা, আমি উলঙ্গ হয়েছিলাম বাধ্য হয়ে প্রয়োজনের তাড়ায় মরার হাত থেকে বাঁচতে। পুলির তো আর এসব দায় নেই, ওর সামনে এখনো দিন পড়ে আছে। তার উপর সিধুকে ভুলে যেও না, ও জানতে পারলে। চরম অবজ্ঞায় থু থু করে শব্দ করে মেনকা বলেছিল, রেখে দাও দেখি তোমার ছেলের কথা। জানতে পারলে কি করবে? মারবে? খুন করে ফেলবে? ও তো সোজা নয়। এই যে তুমি বছরের পর বছর কাপড় খুলে দাঁড়িয়েছিলে, ও কিছু করতে পেরেছে? ওসব লোকের ক্ষমতা আমার জানা আছে। ঠ্যামনা সাপ, এদের মুখেই যত তরপানি। এই লোকগুলো জন্মেছেই ওই মা বউয়ের গতর খাটানো রোজগারে খেয়ে পরে বেঁচে থাকার জন্য। বুলির সঙ্গে আমি কথা বলেছি, ও রাজি আছে। তুমি এরই মধ্যে একটা ব্যবস্থা করে ফেলো। যার সঙ্গে ভালোবেসে মেনকা ঘর বেঁধেছে তার সম্পর্কে এই নির্মম উপলব্ধিতে ও একদিনে পৌঁছয়নি। তলায় তলায় মেনকা অনেক দূর ভেঙে গেছে। অমলিনা ভীষণ অবাক হয়ে গিয়েছিল। চরম সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ এভাবেই হয়তো ভেঙে চুরমার হয়ে যায়। জীবনের যে জায়গাটায় অমলিনা যৌবনের উত্তরলগ্নে পৌঁছে গেছিল, সেখানে এসে দাঁড়াতে মেনকার কতদিন সময় লেগে গেল। কুন্তলার সঙ্গে দেখা হওয়ার পরেই সেদিন আচমকা সুযোগটা এসে গেল। এবার সব কিছু নির্ভর করছে বুলির ওপর। আজ ওর অভিষেকের দিন। প্রিন্সিপাল স্যার আর স্টুডেন্টদের পছন্দ হয়ে গেলেই অমলিনার কাজ শেষ। অমলিনা মুখ বাড়িয়ে দেখলো প্রায় এসে গেছে, আর একটুখানি এগোলেই আর্ট কলেজের দরজা। 27 বছর আগে ওই দরজার সামনে অমলিনা ট্যাক্সি থেকে নেমেছিল, সঙ্গে মহানন্দ পাল। উপকৃত কিছু মানুষজনের ভাষায় মহান্দা। এই বিশাল কারুকার্যমণ্ডিত লোহার দরজার সামনে দাঁড়িয়ে মহান্দা বলেছিলেন, এখান দিয়ে মাথা উঁচু করে তবে ঢুকবে। সবসময় মনে রাখবে যে তুমি কোনো পাপ করনি, কোনো অপরাধ করনি। একটা বই, সেটা যেমন ছাত্রদের গড়ে তোলে, তুমি তেমনই স্বয়ং ওদের প্রেরণা। জীবন্ত বই, তোমার দেহের প্রতিটি রেখা ওদের শিল্পী করে তুলবে। এ বড় কম কথা নয়। এসো এসো। মহানন্দ পাল সম্পর্কে কাউকেই কখনো ভালো কথা বলতে শোনেনি অমলিনা। লোকটা অসৎ চরিত্রের, যত 2 নম্বরই 3 নম্বরই কারবারের সঙ্গে যুক্ত। দুস্থ মেয়েদের খুঁজে বার করে ব্যবসায় নামায়, পৃথিবীর সবচেয়ে আদিম ব্যবসায়। এসব অভিযোগের সত্যাসত্য জানার মতো সময় বা সুযোগ কোনোটাই অমলিনার ছিল না। মোহনদা নানানভাবে অমলিনাকে সাহায্য করেছেন। বাসন মেজে জীবনযাপন করার গণ্ডি থেকে ওকে বের করে নিয়ে এসেছেন এই শিল্পের জগতে। যদিও কয়েকবার মনে হয়েছিল লোকের কথাই ঠিক, মহানন্দ পাল মেয়েদের এইভাবে বাঁচাতে চায়, দেহটাকে অবলম্বন করে। এর বাইরে কি আর কোনো পথ নেই? তবু অমলিনা মহান্দার নিন্দে করতে পারবে না। অকৃতজ্ঞ হওয়ারও কারণ কিছু ঘটেনি, শুধু সেই মানুষটার গূঢ় অভিপ্রায় অমলিনার সামনে কখনো উদ্ঘাটিত হলো না। সেসব এখন অতীত হয়ে গেছে। তবু আজ হঠাৎ মনে পড়ে গেল, একদিন বিকেলে এই দরজাটার সামনে থেকে নিজেকে ছোট করে দিয়ে মহানন্দ পাল বিদায় নিয়েছিলেন। কেন যে তিনি সেদিন অমলিনাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন, মহানদা কি জানতেন না এটা একেবারেই অসম্ভব? নাকি অমলিনাকে চিনতে পারেননি মহানদা? এই সেই দরজা যেটা পেরিয়ে গেলে বুলির জীবনযুদ্ধের পথ শুরু হবে। অনাবৃত রেখার কারুকার্য আর ক্ষুধার্ত পেটের ছলচাতুরি যে পথে হাত ধরাধরি করে চলবে, এই চলাটাকেই মনে হয় লোকে শিল্প বলে ভাবে, সুন্দর বলে ভুল করে। এত সকাল সকাল অবশ্য আসার কোনো দরকার ছিল না। কলেজের দরজাটা সবে খুলেছে, ক্লাসরুমগুলো এখনো ঝাড়পোছ শেষ হয়নি। আসলে একটা টেনশন অমলিনাকে তাড়িয়ে এনেছে। বুলিকে এরা নেবে কি নেবে না সেটা এখনো অনিশ্চিত। ইতিমধ্যে অমলিনা একদিন এসে প্রিন্সিপালের কাছে আর্জি জানিয়ে গেছে। সেদিন লুকিয়ে এসেছিল, কত বছর পরে। অধ্যক্ষের খাস বেয়ারা রাধেশ্যাম ছাড়া ওকে আর কেউ নজর করেনি। স্যার আর ছাত্রছাত্রীরা কি একটা এক্সিবিশন নিয়ে যেন ব্যস্ত ছিল। দোতলায় কোনো লোকজন ছিল না, নিঝুম ছিল দোতলা।
ছাড় দেওয়ার শব্দ আর গোলা পায়রার বকবকম ছাড়া আর কিছুই কানে আসছিল না সেদিন। টানা বারান্দার দুপাশে ভাস্কর্যের অদ্ভুত সব নমুনা ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। নানা রঙের পাথর, কাঠ আর তুঁতে লাগা কাঁসা পেতল দিয়ে তৈরি মূর্তি, সব কটাকে ভালো করে দেখে বোঝাও যাচ্ছে না। দেওয়ালে টাঙানো কিম্ভূত সব ছবি। বুলি ভীরু পায়ে ঘুরে ঘুরে সব দেখে নিচ্ছে। পুরনো দিনের বিশাল বাড়িটার সারা অঙ্গে যেন পরতের পর পরত বিস্ময়ের রং লাগানো। একটা লম্বা চওড়া ছবির সামনে গিয়ে বুলি থমকে দাঁড়ালো। মেয়ে লোকের ছবি, কিন্তু ভয়ঙ্কর। মেয়েটার চোখ নেই, মণিকোটরে দুটো অন্ধকার গর্ত, আর ওর বুক দুটো লাউয়ের মতো ঝুলছে। বিশ্রী! এর নাম ছবি? বুলি সারা গা যেন খুলিয়ে উঠল। ছবির সামনে থেকে কয়েক পা পিছিয়ে এসে বুলি ডাকলো, ও ঠাকুমা, এদিকে দেখবে এসো না। প্রিন্সিপালের ঘরের বাইরে পেতে রাখা বেঞ্চিটায় অমলিনা বসেছিল। উঠে আসতে আসতে বলল, কি দেখে অমন সিটিয়ে গেলি রে তুই? ওই দেখো না, একেবারে পেতনির ছবি। এগুলো কেন টাঙিয়ে রেখেছে গো? বুলি সারা মুখে অবজ্ঞা। এমন কথা আর কখনো বলিস না। এই ছবিটা যে এঁকেছে তাকে আমি চিনি, ও বড় আর্টিস্ট। আমাকে এখনো মনে রেখেছে। রাস্তায় দেখা হলে কথা বলে, 5-10 টাকা দিয়ে সাহায্য করে। এইরকম ছবি এঁকেই তো নাম করেছে রে। দেখেছিস এখানে সব কটা ছবির থেকে কেমন আলাদা? কপালে হাত ঠেকিয়ে অমলিনা বলল, যেন সেই অনন্য স্রষ্টার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছে। দেখ, চোখ নেই, বুক দুটো ওইভাবে ফেটে বেরিয়ে আসছে। এসবের মানে কি গো ঠাকুমা? বিরক্ত হয়ে বুলি জিজ্ঞেস করলো। অত মানে টানে কি আর আমি জানি? তুই এখানে বছরখানেক কাজ কর, সব জানতে পারবি। এটা কি আর অমনি অমনি টাঙিয়েছে? নিশ্চয়ই মানে আছে। এসব মানে যে শুনবে তার হয়তো চোখের জল পড়বে। তোমার ওই এক কথা, চোখের জল। চোখের জল কি আর অত সস্তা নাকি ঠাকুমা? আহা, রাগ হয়েছিস কেন দিদি? আয় বসবি, আয়। অমলিনার সমস্ত স্নেহ উজাড় করে নাতনিকে ডাকলো। আজ কিছুতেই ওকে কষ্ট দেওয়া চলবে না। যেন কোনোভাবে বুলির ভেতরের গোপন দুঃখ আর ক্ষোভগুলো দেহের বাইরে বেরিয়ে না আসে। মেয়েটা খুব সহজে মেনকার কথায় রাজি হয়েছে বলে মনে হয় না। খুব প্রসন্ন চিত্তে ব্যাপারটাকে নিতে পেরেছে কি সংকল্পের মতো? অমলিনা ঠিক ধরতে পারছে না। মেনকা কি ওকে প্রেশার দিয়েছে? একটু একটু করে ঘনিয়ে আসা তো আরও কঠিন, আরও অন্ধকারময় দিনগুলোর ছবি এঁকে ওকে রাজি করিয়েছে। অমলিনা ওদের কাছ থেকে এসব কিছুই জানতে চায়নি। তবে যদি নিমরাজি হয়েও বুলি এ লাইনে টিকে থাকতে পারে তাহলে ওরই মঙ্গল। কুন্তলার মতো এখান থেকেই ও হয়তো একটা স্বামী জুটিয়ে ফেলবে। বলা যায় না, পয়সার জন্য বুলিকে হয়তো এর চেয়েও খারাপ কাজ করতে হতো। না, ভগবান ঠিক সময় মুখ তুলে চেয়েছেন। বুলি সেই অর্থে বেঁচে গেল। অমলিনা জানে ভদ্রলোকেরা বুলিকে খারাপ মেয়ে ছেলে বলবে, আঙুল তুলে দেখাবে ওর নিজস্ব জীবিকার দিকে। কিন্তু সেটাই তো সব নয়। এই কলেজ বাড়িটা, এখানকার মানুষজনেরা সবাই বুলিকে সম্মান জানাবে। একটা নিখুঁত মডেল হিসেবে ওকে চিরকাল মনে রাখবে। আর কি চাই? সবচেয়ে বড় কথা, লেখাপড়া জানে না, সুন্দরী নয় বলে এবার আর বুলির বাপের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হবে না। বুলি স্বাধীন, বুলি এখন রোজগেরে। সিদ্ধেশ্বর এবার ওর পয়সায় গোফে তেল মাখবে। অমলিনা বেঞ্চিতে বসে বিড়বিড় করে বলল, আমি আর কদিন, একদিন রাস্তায় মরে থাকবো পড়ে। সেদিন একটাই সান্ত্বনা নিয়ে আমি চোখ বুঝবো যে বুলির হিল্লে হয়ে গেছে। একটি মেয়ে আর দুটি ছেলে অবিরাম কথা বলতে বলতে বারান্দার মাঝখানের বাঁকে মিলিয়ে গেল। ওদের হাতে সাইড ব্যাগে রোল পাকানো কাগজের মেলা। সকালের প্রথম ছাত্রছাত্রী এরা। বুলি ওদের দেখে ত্রস্ত পায়ে এগিয়ে এসে ঠাকুমার পাশে বসে পড়ল। তোকে নিয়ে নেবে দেখিস, বাদ তোকে দিতে পারবে না। আচ্ছা শোন, প্রিন্সিপাল স্যার যদি বয়স জিজ্ঞেস করেন বলবি 18। অমলিনা চারদিকে চেয়ে নিচু স্বরে বলল, কেন? বুলি সংকুচিত হয়ে গেল। বলা তো যায় না, 16 বছর শুনে হয়তো বাচ্চা বলে বাতিল করে দিতে পারে। দু চোখে কৌতুকের ঝিলিক তুলে বুলি জিজ্ঞেস করলো, কি গো,
আমাকে কি বাচ্চা মনে হয় তোমার ঠাকুমা? না, তা নয়, তবে বলা তো যায় না। ওই 16 শুনে হয়তো ফিরিয়ে দিতে পারে। তবে আমিও তো তোর বয়স লুকিয়েছিলাম জানিস। তোর মতো বাড়াইনি অবশ্য, কমিয়েছি। তো তুমি কত হয়েছিলে? আস্তে, খেয়ে আবার শুনে ফেলবে। এই একটু মনে করতে দে বলছি। তোর ঠাকুরদা যে বছর মারা গেল, আমি সে বছর 29-এ, না না পাক্কা 30-এ পড়েছি। এখানে চালিয়ে দিলাম 25 বলে, এরা ধরতে পারেনি। আমি যে বিধবা আর 15 বছরের একটা দামড়া ছেলে আমার আছে, তাও আমি গোপন করেছিলাম। ভগবানের দয়ায় চেহারাটা তো ছিল, শোকে তাপে ধসে যায়নি। মোহনদা তো এই চেহারাটাই কাজে লাগানোর পথ দেখালেন। তারপর তারপর আর কি, এরা 35-এ ছাড়িয়ে দিল। কিন্তু তখন আমার বয়স তো 40। বয়স হয়ে গেলেও এই দেহটা আমার সঙ্গে বেইমানি করেনি জানিস। সেই বছরই তোর বাবা বিয়ে করলো। সিধুর বিয়ে হলো মাঘে, আর আমি কাজ ছাড়লাম মার্চ নয় এপ্রিলে। সিধু ভেবেছিল মেনকাকে নিয়ে ঘরে এনে আমাকে ঢিট করবে, তা আর পারল না। তুই জন্মালি ঠিক পরের বছর। ব্যাস, সিধু ন্যাজে গোবরে অবস্থা। ভাগ্যিস রঙের কারখানায় ঢুকতে পেরেছিল, না হলে আমাকে আবার অন্য ধান্দায় তখনই নামতে হতো। এত খুঁটিয়ে বুলি কোনোদিন ওর জন্মের কাহিনী শোনেনি। ঠাকুমার চোখে কি জল ভরে এলো? দুটো নিটোল মুখ তো এখনই ঝরে পড়বে। পুলি কথা ঘোরানোর জন্য একটু দুষ্টুমি করে বলল, ও ঠাকুমা, আমাকে ওই ছাত্র মাস্টারদের সামনে এই জামা কাপড় খুলতে হবে নাকি গো? তোর পাগলি, এরা সব ভদ্দর ঘরের মেয়ে, এরকম কখনো করাতে পারে? কোনো চিন্তা নেই তোর, আলাদা ঘেরা টোপকেরা জায়গা আছে, সেখানে সব ছেড়ে ছুড়ে ক্লাসে এসে দাঁড়াবি। তারপর স্যার যেমন পোজ দিতে বলবে তেমন পোজ দিবি। প্রথম প্রথম কাঁকাল ব্যথা করবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কোনো ছেলে যদি গায়ে হাত দেয়, অসভ্যতা করে, যদি চোখ মারে, তখন আমি কি করব? কখনো এসব হবে না। তোর কি মাথা খারাপ হয়েছে রে? মেয়ে স্টুডেন্ট আছে না, দেখবি ওরাই তোর ইজ্জত নিয়ে মাথা ঘামাচ্ছে। ঘাবড়াচ্ছিস কেন? এটা কলেজ, খারাপ পাড়া নয়। আচ্ছা, প্রথম প্রথম আমি নয় স্টাডি ক্লাসে গিয়ে বসবো, যতদিন না তোর লজ্জা আর ভয়ের ডিম ভাঙছে। আমি তাই বলেছি নাকি? হ্যাঁ যাও, তোমায় থাকতে হবে না। বুলি অভিমানে মুখ ফিরিয়ে নিল। ষোড়শী নাতনির পিঠে লজেন্স বেচা হাতটা আলতো করে রেখে অমলিনা বলল, শোন, তুই যা ভাবছিস সেসব কিছুই নয়, একেবারে সহজ ব্যাপার। দেখবি তোর মতো আরও 5-6 জন মেয়ে আছে, ওদের সঙ্গেই তোর বন্ধুত্ব হয়ে যাবে। তবে হ্যাঁ, ছেলে স্টুডেন্টদের মধ্যে কেউ হয়তো তোর সঙ্গে আলাপ করতে চাইবে, তোর শরীরের প্রশংসা করবে, একটু আড়ালে নিয়ে গিয়ে। ওসবে গলে যাবি না। মানুষের মোহ কেটে যেতে আর কদিন। আর কেউ যদি তোকে বাড়ি যেতে বলে, কখনো যাবি না। কেন? বাড়ি যেতে বলবে কেন? কেন আবার? বাড়িতে একলা নোট স্টাডি করবো বলে নিয়ে যেতে চাইবে। তারপরে পুরুষ মানুষের মনকে বিশ্বাস নেই রে। ওসব বাদ দিলেও ধর কলেজে যদি ঘটনাটা জানাজানি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তোকে তাড়িয়ে দেবে, এই আমি বলে রাখলুম। ফিক করে হেসে ফেলল বুলি, বলল, ঠাকুমা, তোমাকে কেউ বাড়ি নিয়ে যেতে চায়নি? বুলির প্রশ্নে অমলিনা ক্ষুব্ধ হলো না, শুধু উদাস চোখে নীল আকাশের দিকে তাকালো। একটু নীরব থেকে ম্লান হেসে বলল, সেসব শুনে আর কি করবি দিদি? কত রকমের, কত রঙের হাতছানি। ইচ্ছে করলে গা ভাসিয়ে দিতে পারতুম, কিন্তু করিনি। যতটা সম্ভব পরিষ্কার থাকতে চেষ্টা করেছি। সিধুর কথা ভেবে মোহনদাকেও তো ফিরিয়ে দিতে দ্বিধা করিনি। অথচ আমার এই সুচিতার কেউ দাম দিল না। গোপনে চোখের জলের মুক্ত দিয়ে কত মালা যে গেঁথেছি, কেউ তার আর হদিশ নিল না। আজ সব ফিকে হয়ে গেছে। আর বড় হ তুই, সব বলবো তোকে। ওরে, তুই আমার মুখ রাখবি তো? অমলিনার বেদনা বুলিকে স্পর্শ করার আগেই ও সচকিত হয়ে উঠল। ঠাকুমার উরুতে মৃদু খোঁচা দিয়ে বলল, ওই দেখো ঠাকুমা, কে আসছে দেখো। পাশ ফিরে অমলিনা দেখল রবি রঞ্জনদা, তেতলার আপিস ঘরের ক্যাশিয়ার বাবু। মানুষটা আরও যেন বুড়ো হয়ে গেছেন। পরনে সংবৎসরের সেই কালো কোট, যদিও রং জ্বলে গিয়েছে এখানে ওখানে। রবিরঞ্জন মাথা নিচু করে হেঁটে আসছেন। অমলিনা উঠে দাঁড়ালো, আন্তরিক সুরে শুধালো, কেমন আছেন রবিদা?
রবিরঞ্জন থমকে দাঁড়িয়ে গম্ভীর মুখে মহিলাটিকে চেনার চেষ্টা করলেন মিনিটখানেক সময় নিয়ে। তারপর চাপা উচ্ছ্বাসে বললেন, মলিনা না? মডেলিংয়ের কাজে ঢোকার দিনই রবিরঞ্জন একটু খোঁচা দিয়ে বলেছিলেন, এই যে বাপু, তোমাকে অত অ লাগিয়ে ডাকতে পারবো না, শুধু মলিনা, বুঝেছ? আমি তো মেয়েদের নাম মলিনাই শুনে এসেছি, অমলিনা আবার নাম হয় নাকি? আর তাছাড়া তুমি যে প্রফেশনে নেমেছ সেখানে ওই নাম শুনলে লোকে যে হাসবে। সেই থেকে রবিরঞ্জন মলিনা বলেই ডেকে এসেছেন। হারানো দিনের গন্ধে মলিনা অবাক হয়ে বলল, হ্যাঁ রবিদা, আমি মলিনা, কেমন আছেন? ভালোই আছি, তুমি কেমন? এতদিন পরে আবার কি মনে করে আসা হলো? বুলির দিকে এক ঝলক তাকিয়ে রবিরঞ্জন শেষ প্রশ্নটা করলেন। এইসব মানুষের কাছে ভনিতা করে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। একই ছাদের তলায় রবিদার সঙ্গে বুলিকে কাজ করতে হবে, যেমন এক সময় অমলিনাকে করতে হয়েছে। রবিরঞ্জন জিজ্ঞেস করছেন নিতান্ত সৌজন্যবশত, উনি তো আর কৌতূহলী নন। অমলিনা মুখ নামিয়ে বলল, আপনাদের কাছে আবার ভিক্ষে করতে এসেছি রবিদা। ভিক্ষে? রবিরঞ্জন ঠিক বুঝতে পারলেন না। ওই সেদিন কুন্তলার কাছে শুনলাম কলেজে একজন নতুন মডেল দরকার, স্টাডি ক্লাসের সংখ্যা নাকি বেড়ে গেছে, তাই ওকে নিয়ে এসেছি, যদি নেন। তা এটি কে? ওই বুলবুল, আমার নাতনি। এই বুলি, রবিদাকে প্রণাম কর। জানেন রবিদা, আর দয়ে পড়ে গেছি, ওর ওই বাবা ৮-৯ মাস বাড়িতে বসে আছে কিনা, কারখানা বন্ধ, সংসার চলছে না, আপনারা না দেখলে অভাবের জ্বালায় যে মারা পড়ব রবিদা। বিষাদের নীল রক্তে রবিরঞ্জনের সারা মুখ ভরে গেল। বুলিকে করুণ চোখে দেখে উনি বললেন, তুমি কি আগে একদিন এসেছিলে? রাধেশ্যাম না কে যেন বলছিল? হ্যাঁ, এসেছিলাম, প্রিন্সিপাল স্যারকে নিজের পরিচয় দিয়ে সব বলেছি, উনি আজ দেখা করতে বলেছিলেন। নাতনিকে আজ দেখাতে এনেছো মলিনা? অমলিনা উত্তর দিতে পারল না। রবিদার প্রশ্নের মধ্যে কোথায় যেন একটু ব্যঙ্গের ছোঁয়া আছে, আবার একই সঙ্গে বেদনার স্পর্শ। বুলির মাথায় হাত রেখে রবিরঞ্জন বললেন, হয়ে যাবে, হয়ে যাবে, ফিরিয়ে দেবেন বলে মনে হয় না। মলিনা, তুমি চলে যাওয়ার আগে বরং একবার আপিসে দেখা করে যেও। রবিরঞ্জন কি একটা গভীর ভাবনায় আচ্ছন্ন হয়ে চলে গেলেন। লোকটা বেশ ভালো, তাই না গো ঠাকুমা? বুলি বলল। হ্যাঁ, খুব ভালো, ওর হাত থেকে তো তোকে টাকা নিতে হবে। উদাস স্বরে উত্তর দিতে গিয়ে অমলিনা ডুবে গেল নিজের মধ্যে। প্রিন্সিপাল 10 মিনিটও সময় নিলেন না। বিভাসবাবু নামে একজন কম বয়সী শিক্ষককে ডেকে বললেন, এই ভদ্র মহিলা আগে এখানকার মডেল ছিলেন, অ্যান্ড দিস গার্ল ইজ আ রিলেটিভ, ওকে মডেল হিসেবে রাখা যেতে পারে, আপনি আজই ওর ফিগার স্টুডেন্টদের সামনে শো করিয়ে দিন। বিভাসবাবু ওদের নিয়ে এলেন অদ্ভুত নিষ্পৃহ ভঙ্গিতে। নুট স্টাডি রুমের বাইরে দাঁড় করিয়ে বুলিকে বললেন, এখন যার সিটিং দেওয়ার কথা সে যদি তৈরি না হয়ে থাকে তাহলে আপনাকে ডাকবো, একটু দাঁড়ান। বুলির হয়ে অমলিনা ঘাড় নাড়ল। ঘর বদল হয়েছে। অমলিনার মনে পড়ল ওর সময় সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই ডান দিকের ঘরে স্টাডি ক্লাস বসত। ওই ঘরটা একটা ঠান্ডা ঠান্ডা ভাব লেগে থাকতো সারা বছর। শীতকালে খুব কষ্ট হতো, হাই পাওয়ারের সার্চ লাইটের নিচে দাঁড়িয়েও কাঁপুনি লেগে যেত। বুলি ঠাকুমার হাত খামচে ধরে কিছু বলতে চাইল, পারল না। অমলিনা কাঁপা গলায় বলল, আমি তো আছি রে, ভয় কি তোর? মিনিট 15 পরেই বিভাসবাবু বেরিয়ে এলেন। এই সময়টুকু মনে হচ্ছিল আদি অন্তহীন অনন্তকালের যাত্রার মতো, এর যেন শেষ নেই। বিভাসবাবু বুলিকে বললেন, চলুন আপনি। স্যার, আমি ওর সঙ্গে যাব, মানে প্রথম দিন তো, কাল থেকে ঠিক হয়ে যাবে, অমলিনা সঙ্গে সঙ্গে কাতর কণ্ঠে বলল। ভুরু কুঁচকে বিভাসবাবু বুলিকে আপাদমস্তক দেখলেন, তারপর একটু রুক্ষ স্বরে বললেন, মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসেননি? এইভাবে বাইরের লোককে ক্লাসে অ্যালাউ করার নিয়ম নেই। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো যেতে দিচ্ছি। তা হ্যাঁ, আপনার নামটা যেন কি? বুলবুল দাস, অসম্ভব নরম গলায় বুলি উত্তর দিল। এই প্যাসেজটা দিয়ে চলে যান। দরজা ফাঁক করে রাস্তাটা দেখিয়ে দিয়ে বিভাসবাবু ভেতরে চলে গেলেন।
এক মুহূর্তে বুলির জীবনে অমলিনা বাইরের লোক হয়ে গেল। লজ্জায় চোখ বন্ধ করে বুলি দাঁড়িয়ে আছে, ওর শ্যামলা মুখে লজ্জার রক্তিম আভা। অমলিনা একটু একটু করে ওকে নিরাবরণ করে দিচ্ছে পরম মমতায়। পরিপূর্ণ দেহটা কিভাবে কুঁড়ির মতো ধীরে ধীরে ফুটে উঠছে বুলি তা কল্পনাই করতে পারবে না। অমলিনা বুলির নগ্ন সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে বিহ্বল হয়ে গেল। এত নিখুঁত বুলি, এত সুন্দর। মৃদু স্বরে অমলিনা নাতনিকে বলল, তোকে স্বর্গের দেবতারা সৃষ্টি করেছেন, সিধু তোর বাপ নয়। নে দিদি চল, ওরা সব অপেক্ষা করে আছে যে। বন্ধ চোখের পাতার তলায় এত জল জমেছিল অমলিনা ভাবতে পারেনি। বুলি চোখ মেলতেই টপ টপ করে জল ঝরে পড়ল। এক অদ্ভুত ব্যথায় দুমড়ে মুচড়ে গেল অমলিনার বুকের ভেতরটা। প্রবল ধিক্কারের মতো কিছু একটা সশব্দে বেরিয়ে আসতে চাইছে। কাঠের খেরাটোপের এক কোণে রাখা লম্বা আয়নাটার দিকে চোখ সরে গেল। দর্পণে দুই নারীর প্রতিচ্ছায়া, আবৃত আর নগ্ন। একজন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অন্যজন জীবনের দিকে। দুজনের কারুরই চোখের মনি নেই, শূন্য গহ্বর। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, স্বপ্নের আগুন, আকাঙ্ক্ষার আগুন। অমলিনা ভয় কেঁপে উঠল। ছোট্ট জায়গাটা যেন দম বন্ধ হয়ে আসছে। আয়নায় নিজেকে দেখতে গিয়েও বুলি পারল না। ঘুরে দাঁড়িয়ে অমলিনাকে বলল, চলো। অমলিনাকে আড়াল করে বুলি প্ল্যাটফর্মের উপর এসে দাঁড়াতেই সারা ক্লাস জুড়ে একটা চাপা গুঞ্জন। বিভাসবাবু অতি সংক্ষেপে বুলির পরিচয় দিলেন। অমলিনা নিচে নেমে দেখল লজ্জায় সংকোচে বুলি নুয়ে পড়েছে, যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছে ওর সত্তা আর অস্তিত্ব। পাশ ফিরিয়ে শিল্পিত ভঙ্গিমায় বিভাসবাবু বুলিকে দাঁড় করিয়ে দিলেন। ছাত্রছাত্রীদের মুখে চোখে অমলিনা তৃপ্তির আভা দেখতে পেল। তার মানে বুলিকে এরা পছন্দ করেছে, ঠিক বুলিকে নয়, ওর দুর্লভ দেহটাকে। পরম নিশ্চিন্তে অমলিনার চোখ বুজে এলো। নিবিড় সুখের সামান্য কয়েকটি মুহূর্ত। চোখ খুলতেই থমকে গেল অমলিনা। প্ল্যাটফর্মের উপর কে দাঁড়িয়ে আছে বুলির জায়গায়? শব্দহীন তীব্র হাহাকারে অমলিনার ভেতর কে যেন বলল, ওকে চিনতে পারছো না? খুব ঝাপসা লাগছে, ভালো করে দেখো তো। আরে ওর নাম অমলিনা। মেনকা সব জানে, ইচ্ছে করে চেপে যাচ্ছে, বলবে না। যতবার ঘটনাটা ভাবছে সিদ্ধেশ্বরের মাথা যেন রক্ত চলকে উঠছে। মায়ের সঙ্গে মেয়েটার এই সাত সকালে বেরিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য। সেটা কি সেটা সিদ্ধেশ্বর ভালো করেই ধারণা করতে পারছে। কেবল মেনকার কাছ থেকে জেনে মিলিয়ে নিত একবার। কয়েকদিন আগে সিদ্ধেশ্বরের নাকে একটা শলা পরামর্শের গন্ধ এসে ঠেকেছিল। মা, মেনকা আর বুলি, ওর সংসারের এই তিনটে ছেলে মেয়েকে ও কোনোভাবেই চিনতে পারল না। এরা সবাই রহস্যময়ী। বুলিকে সঙ্গে নিয়ে মায়ের এই বেরিয়ে যাওয়াটাও একটা রহস্য। যে মেয়ে 9টা সাড়ে 9টার আগে ঘুম থেকে ওঠে না, সেই মেয়ে জরুরি কাজে সকালে বেরিয়ে গেছে শুনেই সিদ্ধেশ্বর চমকে উঠেছিল। তার উপর বুলি মায়ের সঙ্গে গেছে। মেনকাই সংযোজনটা করে দিতেই সিদ্ধেশ্বর প্রায় নিশ্চিত হয়ে গেছে। এখানে আসার পর থেকে গণেশ, লালু, কিষেন, হীরালাল প্রত্যেকের কাছে সিদ্ধেশ্বর ধরা পড়ে যাচ্ছে। কিছুতেই কাজে সে মন দিতে পারছে না। অথচ এখানে অফিস যাত্রী ধরার সাংঘাতিক কম্পিটিশন। একটু ঢিলে দিলেই অন্য দলের ড্রাইভারদের মৌকা। সব প্যাসেঞ্জার ওরা নিজেরাই তুলে নেবে। কিষান তো বলেই ফেললো, কি সিতুদা, আজ এমন ল্যালে হয়ে গেলে কেন মাইরি? আমাদের 6টা সওয়ারি জোগাড় করার আগেই তো ওরা 2টো খেপ মেরে দিচ্ছে। চাম মাইরি, এরম করলে শালা অটো বসিয়ে দিতে হবে। সিদ্ধেশ্বর অস্বীকার করতে পারবে না আজ সকাল থেকে মনটা খিঁচড়ে আছে। শরীরের সব রক্ত মাথায় উঠে এসেছে। সিদ্ধেশ্বর কি আর ইচ্ছে করে কাজে ঢিলে দিচ্ছে? কিষেনরা অটো বসিয়ে দিলে একই সঙ্গে সিদ্ধেশ্বরকেও যে বসে যেতে হবে চিরদিনের মতো। কারখানাটা বন্ধ হওয়ার পর থেকে ওর সংসার কিভাবে কোনো ম্যাজিকে চলছে তা মনে হয় ঈশ্বরও জানে না। গণেশ আর হীরালালকে ধরে অনেক কষ্টে ওই কাজটা জুটিয়েছে। জোড়া মন্দিরের কাছ থেকে শিয়ালদা বেলেঘাটা শাটল অটো সার্ভিসের দালালি। খুব বেশি হলে দিনে 10 থেকে 15 টাকা ইনকাম। কারখানা কবে খুলবে কেউ বলতে পারে না।
আদৌ খুললে যে কজন চাকরি পাবে তাই বা কে জানে। সিদ্ধেশ্বর নিশ্চিত ছাঁটাইয়ের লিস্টে ওর নাম থাকবে সবার প্রথমে। কারখানায় লক আউট হওয়ার পর থেকেই বাড়ির চেহারাটাই বদলে গেছে মা, বুলি, মেনকা। আজকাল বুলি তো বাপকে মানুষ বলেই গণ্য করে না, এমনভাবে সিদ্ধেশ্বরের সঙ্গে কথা বলে যেন রঙের কৌটোয় লেবেল মারছে। মেনকা গভর্নমেন্ট কোয়ার্টারে ঠিকেজিয়ের কম্ম নিয়েছে, বেলা 3টে নাগাদ বেরিয়ে যায়। কটা ফ্ল্যাটে বাসন মাজে সিদ্ধেশ্বর ঠিক করে বলতেও পারবে না। মেনকা ঝিগিরির টাকা হাতে পাওয়ার পর থেকেই স্বামীকে কেয়ার করেনি আর। বাকি রইল মা, সিংহী বস্তির সকলের অমলিনাদি। মা চিরকালই স্বাধীন, সেই কবে থেকে টাকা ইনকাম করছে। সিদ্ধেশ্বরের কামাইয়ের পয়সাকে মা সম্মান দিয়েছে, তবে তার ধার ধারেনি। ইদানিং দুপুরবেলা ছোলা ব্যাগে লজেন্সের বয়াম ভরে নিয়ে মা ধর্মতলায় চলে যায়, ফেরে রাত 7টা 7:30টায়। সব মিলিয়ে একটা যেন অসহ্য পরিবেশ। তার মধ্যে বুলিকে আবার সঙ্গে নিয়ে মায়ের কাজে বেরোনোটা সিদ্ধেশ্বরকে পাগল করে দিচ্ছে। কিছুক্ষণ আগে রাস্তার ধারে পড়ে থাকা ওই কংক্রিটের চাঙরটার ওপরে বসতে গিয়ে পুরনো প্যান্টটা থাইয়ের কাছে ফেসে গেছে। স্ট্যান্ডে বিশেষ অটো নেই, যেগুলো শিয়ালদায় রওনা দিয়েছিল তারা এখনো ফেরেনি, হয়তো জ্যাম কিংবা অ্যাক্সিডেন্টে আটকে পড়েছে। মেনকা জেনে শুনে ন্যাকা সাজলো। এখানে আসার আগে সিদ্ধেশ্বর আরেকবার জানতে চেয়েছিল, কিছুতেই বলল না মেনকা। ভাষা ভাষা উত্তর দিল, জরুরি কাজে গেছে, এক্ষুনি এসে পড়বে। তোমারও তো জেনে কি হবে? চালাকি করতে চাইছে মেনকা, অথচ জানে না যে সিদ্ধেশ্বরকে ফাঁকি দেওয়া কত শক্ত। এই যে অমলি নাদি, রক্তের সম্পর্কে যে সিদ্ধেশ্বরের মা, সে কি শেষ পর্যন্ত লুকোতে পেরেছিল? পারেনি, ধরা পড়ে গেছে। সিদ্ধেশ্বরের স্পষ্ট মনে পড়ছে মায়ের কল্পনাতেও আসেনি। ভেবেছিল এমনিভাবেই মা বছরের পর বছর কাটিয়ে দেবে। ভালো মানুষ সেজে বেশ বসেছিল মা। মাকে সন্দেহ করার বয়স বা বুদ্ধি কোনোটাই সিদ্ধেশ্বরের তখনও হয়নি। ওই গান্ধী বস্তির সরকারদা প্রথম চোখ খুলে দিল। সে সময় সিদ্ধেশ্বরের বয়স কত হবে? বড়জোর 18 কি 19। এক সন্ধ্যাবেলায় বেলেঘাটার খালপুলের ওপর সরকারদা আর সিদ্ধেশ্বর দাঁড়িয়েছিল। চুপচাপ হাওয়া খেতে খেতে সরকারদা হঠাৎ জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে সিধু, তোর মা কি চাকরি করে রে? প্রশ্নটা যে নিষ্পাপ নির্বিরোধী নয়, এটুকু ধরতে পারার মতো বুদ্ধি সিদ্ধেশ্বরের তখনও হয়নি। সে সহজ সুরে বলেছিল, হ্যাঁ ওই চাকরি করে। তা কোথায়, আপিসে না কারখানা টারখানায়? সরকারদা প্রশ্নের জাল ছুড়ে দিয়েছিল সিদ্ধেশ্বরের ব্যক্তিগত জীবনের অতলে। তা তো জানি না, মা বলেনি, আমিও জানতে চাইনি। সে কি রে, যুবতী মা প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে, কি উপায় টাকা কামাচ্ছে, ছেলে হয়ে তুই সেটা জানবি না? এতে তো আর দোষের কিছু নেই। খচ করে শব্দটা কানে লেগেছিল, ওই যুবতী মা কথাগুলো। সিদ্ধেশ্বর মুখ নিচু করে মিউ মিউ করে বলেছিল, এমনি জানতে চাইনি, মা যে কত কষ্ট করছে। এই দেখো, তুই আবার দুঃখ পাচ্ছিস কেন? আমি কি বলেছি একবারও যে কষ্ট করছে না তোর মা? কষ্ট তো সবাই করছে। তোর বাবা যদি বেঁচে থাকতো সে কি কষ্ট করতো না, নাকি করেনি? কাজ করে প্রত্যেককেই খেতে হয়, তবে কিনা দেখতে হবে ইনকামের ধরনটা কেমন, কিভাবে টাকাটা কামাচ্ছিস। সিদ্ধেশ্বর বোকার মতো হাঁ করে সরকারদার পাশে দাঁড়িয়েছিল। খালের পচা জলের গন্ধে হালকা বাতাস মাঝে মাঝে ভারী হয়ে উঠছে। ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে সরকারদা আবার বলেছে, এই যেমন ধর তুই লেদ মেশিনের কাজ শিখছিস, এসব শিখে টিকে পয়সা ইনকাম করবি। আমি ধর ডাইসের কাজ জানি, তেমনি মানে ওই, আসলে কি জানিস, তোর মাকে মানে কে যেন বলছিল যে ওই অমলিনাদি খারাপ। আচ্ছা, তোর মা কবে থেকে কাজে বেরোচ্ছে? প্রায় 3 বছর হয়ে গেল। সামান্য চিন্তা করে সিদ্ধেশ্বর বলেছিল। 3 বছর? আশ্চর্য, আমার কাছে তো অন্য খবর ছিল রে। যাই হোক, আসলে একটা খারাপ লোকের সঙ্গে তোর মাকে অনেকেই যাতায়াত করতে দেখেছে। খারাপ লোক? সিদ্ধেশ্বরের কৌশল আর যৌবনের সন্ধিস্থল সেদিন প্রবলভাবে নড়ে উঠেছিল। তাহলে আর বলছি কি, তুই হয়তো চিনিস না ওই রাসমণি বাজারের মহানন্দ পাল, আমরা ওকে সব এক ডাকে চিনি। আমিও চিনি গো। অযথা খুশিতে সেদিন উদ্ভাসিত হয়ে উঠেছিল সিদ্ধেশ্বরের মুখ। তুই চিনিস? তা তুই চিনলি কি করে? আমাদের বাসায় কয়েকবার এসছে তো, মাকে বোন বলে ডাকে। আমাকে গত পুজোয় জামা প্যান্ট কিনে দিয়েছিল।
বোন? বোন? মহানন্দ তাহলে বন জঙ্গল পর্যন্ত এগিয়ে গেছে? তা বেশ বেশ, রাড়ের দালালটা তোদের বাড়িতে আসা যাওয়া করে? তাহলে তো খবরটা ঠিকই আছে। তোর মাকে একবার জিজ্ঞেস করে দেখিস তো, মহানন্দ পাল ওকে কোথায় নিয়ে যায়, কোন আপিসে? যন্ত্রণার সেই শুরু। সেদিন রাত থেকেই মায়ের সঙ্গে সিদ্ধেশ্বরের সম্পর্কে চিড় ধরে গেছিল। মা কিছুতেই বলেনি কোন অফিস, কিরকম কাজ, কত মাইনে, হেসে এড়িয়ে গেছে মা। আর একটু জোরাজুরি করেই বলেছে, জানি না কেন তুই হঠাৎ এরম পাগলামো করতে শুরু করেছিস। এসব জেনে তোর কি লাভ? এখানকার ঘর ভাড়া, লাইট ভাড়া, এসব মেটানো, আমাদের দুজনের পেট চালানো, এসবের জন্য কাজ একটা করি, সেটা তো বুঝতে পারিস। এখন তোকে এসব জানতে হবে না কি করি। নিজের কাজ কর দেখি। যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবি সেদিন তোকে সব বলবো। কিছুই আর গোপন রাখবো না। এর পরের ইতিহাস মা আর ছেলের ভাঙনের ইতিহাস। নিরন্তর শত্রুতা আর সংগ্রামের এক একটি অধ্যায়। একদিকে মায়ের অবিচল প্রত্যয় দিনযাপনের দৈন্য আর গ্লানি ওপরে ওঠার জন্য, সেই সঙ্গে সব কিছুকে উপেক্ষা করার শক্তি। অন্যদিকে নিন্দে, অপবাদ আর ব্যর্থতার আগুনে জ্বলতে থাকা সিদ্ধেশ্বরের বিদ্রোহ। সরকারদা একসময় মায়ের সম্পর্কে সব খবর জুটিয়ে এনেছিল। কুৎসিত দৃশ্য দেখে মানুষ যেভাবে ঘৃণা প্রকাশ করে, তেমনভাবে সরকারদা বলেছিল, তোর মা মডেলের কাজ করে রে। মডেল কাকে বলে জানিস? মডেল হলো ওই উলঙ্গ মেয়ে ছেলে। তোর মা আর্ট কলেজের ছেলে মেয়েদের সামনে কাপড় খুলে দাঁড়ায় আর তারা ওসব দেখে ছবি আঁকে। চোখ বুঝে একবার চিন্তা কর দেখি, দেখবি তোর গা হাত পা শিরশির করবে। শেষকালে অমলিনাদি কিনা শরীর দেখানোর বিজনেসে নামলো। কবে শুনবো বেবুসে হয়ে খদ্দের? হ্যাঁ। গোপন দলিলের মতো মায়ের সামনে এই সত্যগুলো সিদ্ধেশ্বর মেলে ধরেছিল। মা সেদিন আর কোনো কিছুই ঢাকতে চেষ্টা করেনি, নীরবে সব স্বীকার করেছে। সিদ্ধেশ্বরের মনে আছে, স্বীকারোক্তির মুহূর্তে মায়ের গোলগাল ফর্সা মুখটা অসম্ভব যন্ত্রণায় নীল হয়ে গিয়েছিল। শত চিৎকার চেঁচামেচি, মহানন্দ পালকে জড়িয়ে খারাপ ভাষায় কথা বলা, বাড়ি থেকে চলে যাওয়ার ভয় দেখানো, এগুলো কিছুই মাকে টলাতে পারেনি। প্রথম প্রথম মা নীরবে সব সহ্য করেছে, ছেলেকে ক্ষমা করে দিয়েছে নিঃশব্দে। পরে অবশ্য মাও গলা চড়িয়েছে, বস্তির ভাষায় ক্লীন্ন জীবনের অসহনীয় আর্তনাদে। তীব্র ঝগড়ার শেষে মা প্রতিবারই বলেছে, তোর বাবার মতো আমি আত্মহত্যা করতে পারবো না। আমার পেটে খিদে আছে, আমি বাঁচতে চাই, তাই লাজ লজ্জা বিসর্জন দিয়েছি সবই। তুই আমার গায়ে থুতু দিলেও কিছু করার নেই। তোর কান মনে করলে বাড়ি থেকে সোজা বেরিয়ে যেতে পারিস। সিদ্ধেশ্বর হেরে গেছে দারুণভাবে। পেটের ছেলে শত্রুতায় মা ভয় পায়নি। লাভের মধ্যে লাভ হয়েছে। সিংহী বস্তি আর গান্ধী বস্তির সকলে জেনে গিয়েছিল অমলিনা দাস শরীর দেখিয়ে টাকা ইনকাম করে। কেউ কেউ বিষয়টাকে আরো নোংরা জায়গায় টেনে নামিয়েছে। সিধুর মা লাইনের মেয়ে, এমন একটা ধারণা শেষ পর্যন্ত চালু হয়ে গিয়েছিল সারা এরিয়ায়। নোংরা খবরের সত্যাসত্য কেউ যাচাই করে না। মায়ের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। সিদ্ধেশ্বর আরও কিছুদিন হয়তো লড়াইটা চালিয়ে যেতে পারত। সম্ভব হলো না শুধু মেনকার বাবার জন্য। ওই আরেকটা হারামজাদা লোকটা তড়িঘড়ি মেনকাকে গলায় ঝুলিয়ে দিল। আসলে সেই সময় মায়ের সঙ্গে দূরত্ব যত বেড়ে গেছে, মেনকাকে তত কাছে পেতে চেয়েছে সিদ্ধেশ্বর। আর ওর বাবা সেই সুযোগটা নিতে ছাড়েনি। অবশ্য ওই শ্বশুরই সিদ্ধেশ্বরকে রঙের কারখানার কাজটা পাইয়ে দিয়েছিল। বহুদিন আগে সেই নগ্নতার জগৎ থেকে মা বিদায় নিয়েছে। মায়ের অমলিনা নামটা নিয়ে যারা প্রকাশ্যে ব্যঙ্গবিদ্রুপ করত, হাসত, খারাপ কথা বলতো, তারা এখন ছায়ার মতো হারিয়ে গেছে। এমনকি সেই উত্তাল অপবাদের ওপর সময়ের ধুলোর পুরু আস্তরণ পড়ে গেছে। তবু মায়ের সঙ্গে সিদ্ধেশ্বরের অদৃশ্য যুদ্ধ এখনো চলেছে। বাবার ফেলে যাওয়া নিম্ন মধ্যবিত্তের উত্তরাধিকারকে উপেক্ষা করে তাকে পেছনে ফেলে রেখে সিদ্ধেশ্বর কিছুই করতে পারল না। না অর্থ, না দিনযাপনের সৌষ্ঠব, বরং অবনতির কাঁটাটা অতি দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। মা এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাচ্ছে। সিদ্ধেশ্বরের অসহায়তাকে তুরুপের তাসের মতো এই রহস্যময়ী হাতে তুলে নিল। মা চাকাটাকে এইভাবে ঘুরিয়ে দিতে চাইছে। মাকে একসময় চরম শত্রু বলে মনে হতো, মা আজও তাই। বুলিকে নিয়ে মা যা যা করতে চাইছে তা সেই পুরনো শত্রুতার দিক বদল।
কি গুরু, সেই থেকে চোখের পাতা পড়ছে না যে? জেগে জেগে ধ্যান করছো নাকি? খেতে যাবে না? অটোটাকে রাস্তার ধার ঘেঁষে রেখে দিয়ে গণেশ বলল। সিদ্ধেশ্বর সামান্য চমকে গিয়ে উঠে পড়ল। কখন থেকে এইভাবে বসে আছে কে জানে। গাড়ি পরিষ্কার করার তেল ছিটে কাপড়টায় হাত মুছতে মুছতে গণেশ বলল, সিধুদা, তুমি বরং কিষেনকে একটু বলে দিও আমার ফিরতে দেরি হবে। বউ মেয়ে বাড়ি নেই, নিজেকেই ভাত টাত বেড়ে খেতে হবে। তুমি বলে দিও কিন্তু, আমি চলি। বাড়ি নেই? সিদ্ধেশ্বর হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল। কেন বাড়ি নেই? তোর বউ মেয়ে কোথায় গেছে? বউ মেয়েকে কেন বাড়ির বাইরে বেরোতে দিয়েছিস তুই? গণেশ অবাক হয়ে থমকে দাঁড়ালো। সিধুদা নেশা টেশা করছে নাকি? আজ সকাল থেকে লোকটা যেন কেমন হয়ে আছে, এলেবেলে, ছিটগ্রস্তের মতো। এতক্ষণে 5টা টাকাও কামিয়েছে কিনা সন্দেহ। সিধুদাটাকে দেখলে বড় মায়া হয়। একেবারে মেরুদণ্ডহীন মানুষ, শক্ত হয়ে দাঁড়ানোর ক্ষমতাটাই হারিয়ে ফেলেছে। গণেশ রাগ করতে গিয়েও হেসে ফেলল। বলল, তোমার মাথার বায়ু চড়ে গেছে সিধুদা, যাও চান টান করে খেয়ে টেয়ে ঘুমোগে যাও। সিদ্ধেশ্বর উঠোনে পা দিয়েই দেখল দেওয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড় করানো মা আর বুলির জুতো। তার মানে ওরা ফিরে এসেছে। 2 মিনিট থমকে দাঁড়িয়ে পড়ল সিদ্ধেশ্বর। এ পাশটা বস্তির পশ্চিম দিক। সিদ্ধেশ্বরকে বাদ দিয়ে যারা এদিকে থাকে তারা সবাই নানান উপায় পয়সা করে নিয়েছে। গুরুদাস সাহা তো ছোট একটা কালার টিভিও কিনে নিয়েছে মাস 5-6 আগে। মা আর বুলিকে ঠিক 3 বার জিজ্ঞেস করবে এ কথা সিদ্ধেশ্বর ঠিক করল। সিদ্ধেশ্বরকে অবশ্য কেউ লক্ষ্য করেনি। সিদ্ধেশ্বর ভাবল, এবার জিজ্ঞেস করতে হবে কোথায় যাওয়া হয়েছিল, কোথায় গিয়েছিলে বা কোথায় গেছিলি। উত্তর ওদের দিতেই হবে। দরকার মনে করলে আরও 3 বার চান্স দেবে সিদ্ধেশ্বর, কিন্তু বলতে হবে ওদের। অমলিনা দাস ভেবেছেটা কি? যা খুশি তাই করবে, নিজে খারাপ তাই বুলিটাকেও খারাপ করে দেবে। সিদ্ধেশ্বর যতদিন বেঁচে আছে ততদিন বুলির ভাগ্য ওর বাপের হাতে। অনাহারে মরে গেলেও বুলির নিস্তার নেই। আজ মায়ের সঙ্গে শেষ বোঝাপড়া। বহুদিন আগের একটা হিসেব এবারও বুঝে নেবে। হতশ্রী ঘরটায় পা দিয়ে সিদ্ধেশ্বর দেখল মেনকা মেঝেতে বসে আছে। ওর সারা মুখে অজানা তৃপ্তির চিহ্ন। মা আর বুলি ক্লান্ত হয়ে তক্তপোষের ওপর গা এলিয়ে শুয়ে পড়েছে। পরনের কাপড় এলোমেলো, মনে হচ্ছে আসন্ন ঝড়ের জন্য ওরা যেন প্রস্তুত হয়েই আছে। কোনো উত্তেজনা নেই। আর 5টা দিনের মতোই স্বাভাবিক। সিদ্ধেশ্বর আরো ক্ষেপে গেল। ওর অস্তিত্ব ওদের কাছে আজ এত মূল্যহীন। রাগে কাঁপতে কাঁপতে সিদ্ধেশ্বর জানতে চাইল, এই বলি, সকালে কোথায় বেরিয়েছিলি? কোন বাবার কাছে গেছিলি? চুপ করে থাকিস না, এবার উত্তর দে। বুলি সরু চোখে বাবাকে দেখল, কোনো জবাব দিল না। কি হলো, শুনতে পাচ্ছিস না? কোথায় গিয়েছিলি? সিদ্ধেশ্বর তক্তপোষের দিকে আরো 1 পা এগিয়ে এসেছে। সেই সকাল থেকে ওই একটা বিষয়কে মাথার মনি করে রেখেছ তুমি? আচ্ছা লোক তো। মেনকা হালকা স্বরে বলল, চুপ কর, লাথি মেরে তোর মুখ ভেঙে দেব। আমি ওদের কাছে জানতে চাইছি, ওরা বলবে। সিদ্ধেশ্বরের উন্মত্ত চিৎকারে থরমর করে উঠে বসে বুলি বলল, কি ছোট লোক আমি হচ্ছে বাবা? ছোট লোক আমি? আমি ছোট লোক? আর তোরা খুব ভদ্রলোক তাই না? তোরা ছোট লোক, তোরা বেশ ডাইনি, হারামজাদি কোথাকার। তুই ভেবেছিস আমি কিছু জানি না? সব জানি আমি। ওই অমলিনা তোকে আর্ট কলেজে নিয়ে গিয়েছিল, তুই মডেল হয়েছিস। ঘর ভর্তি লোকের সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছিলি। ওই মাগি অস্বীকার করতে পারবে? ছ্যা, তুই নিজেকে বিখিয়ে দিয়ে এলি। আমি... সিদ্ধেশ্বর কথা শেষ করতে পারেনি। বুলি হঠাৎ 2 হাঁটুর মাঝখানে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। এখন কাঁদছিস কেন? জানি তোর কোনো দোষ নেই। ওই শালি তোকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। আজ ওটাকে আমি শেষ করে দেব। চকিতে ঘুরে এসে সিদ্ধেশ্বর ঘরের কোণ থেকে দরজার আলগা খিলটা তুলে নিল। অমলিনা এখনো শুয়ে আছে। ওর 2 ঠোঁটের ফাঁকে লগ্ন হয়ে আছে সরু চাঁদের মতো এক টুকরো হাসি। খবরদার, মায়ের গায়ে হাত তুললে তোমার জ্যান্ত রাখবো না বলে দিলাম। রুখে ওঠার আগেই মেনকা খাটের তলা থেকে কয়লা ভাঙার হাতুড়িটা টেনে বের করে এনেছে। মার, মার দেখি কত বড় সাহস, দেখি। সিদ্ধেশ্বর মেনকার দিকে ধেয়ে এলো। অমলিনা কল্পনাও করতে পারেনি মেনকা সত্যি সর্বশক্তি দিয়ে সিদ্ধেশ্বরের কপালের ওপরে হাতুড়িটা বসিয়ে দিল।
সে বাধা দেওয়ার সময়টুকু পেল না। মুখ থুবড়ে রক্তের ঘূর্ণিস্রোতের মধ্যে সিদ্ধেশ্বর পড়ে আছে। বুলি স্তব্ধ পাথর। দরজায় মাথা ঠুকে কাঁদছে মেনকা। ঘরের বাইরে কিছু উৎসুক আর ভয়ার্ত মহিলার মুখ। মৃত্যুর আর্তনাদে এদের ঘুম ছুটে গেছে। হাহাকার আর বিহ্বলতা কাটিয়ে অমলিনা মৃত্তিকালগ্ন সিদ্ধেশ্বরের পাশে এসে বসেছে। ছেলের রক্তাক্ত মাথাটা কোলে তুলে নেবার চেষ্টা করল অমলিনা। আস্তে আস্তে চেতনা হারিয়ে যাচ্ছে। তবু প্রাণপণে বাধা দিয়ে সিদ্ধেশ্বর ফোঁকিয়ে উঠল, কে কে তুই? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। দরজার বাইরে থেকে কেউ বলল, ও অমলিনা দি, যেন সিদ্ধেশ্বরের প্রতিবাদের জবাব। রক্তের একেবারে কাছে মুখ নামিয়ে এনে অমলিনা বলল, আমি মা। শুনছিলেন হর্ষ দত্তর গল্প অমলিনাদি। আবার পরের শনিবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।